ইংরেজি একটা লেখা আপনি পড়ার পর সেই একই লেখা যখন নিজের ভাষায় নিজের মতো করে উপস্থাপন করছেন সেটাকে বলে প্যারাফ্রেজ। লিসনিং, রিডিং, রাইটিং কিংবা স্পিকিং আইএলস পরীক্ষার বিশাল একটা অংশ জুড়ে রয়েছে এই প্যারাফ্রেজ। তো আমি আজ আপনাদেরকে দেখাবো ইংরেজিতে প্যারাফ্রেজ করার 8টি উপায়। প্রথমেই রেখেছি চেঞ্জ পার্ট অফ স্পিচ। মেনি এমপ্লয়িজ ওয়্যার প্রমোটেড। এখানে এই যে শব্দটা, এই শব্দটার পার্ট অফ স্পিচ আমরা চেঞ্জ করার মাধ্যমে সহজেই প্যারাফ্রেজ করতে পারি। যেমন মেনি এমপ্লয়িজ ওয়্যার প্রমোশনস। মেনি এমপ্লয়িজ ওয়্যার গিভেন প্রমোশনস। এটা এখানে ছিল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে, সেটাকে আমরা নাউন ফর্মে নিয়ে আসলাম, বাস হয়ে গেল। আমাদের অর্থ ঠিকঠাক থাকলো, কিন্তু আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা আমরা বলে ফেললাম অন্যভাবে। এটাই হচ্ছে প্যারাফ্রেজের খেলা। আরেকটা উদাহরণ দেখা যাক। সোশ্যাল মিডিয়া ইজ বিকামিং মোর পপুলার। এটাকে কিভাবে করা যায়? পপুলার শব্দটাকে ধরে আমরা একটু নেড়ে চেড়ে কাজটা করতে পারি, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ইজ গেইনিং ইন পপুলারিটি। গেইনিং এর জায়গায় গ্রোয়িং বললেও হবে, সমস্যা নেই। তাহলে পপুলার শব্দটাকে আমরা পপুলারিটিতে রূপান্তর করলাম, অ্যাডজেক্টিভ থেকে পার্ট অফ স্পিচ চেঞ্জ করে নাউন করে ফেললাম, আমাদের অর্থ ঠিকঠাক থাকলো, ঠিক আছে? তাহলে এটা কিন্তু খুবই কাজের, খুবই দরকারি একটা পদ্ধতি, চেঞ্জ পার্ট অফ স্পিচ। তাহলে পরবর্তী আইটেমে কি আছে? অ্যাক্টিভ টু প্যাসিভ। এটা আপনারা সবাই জানেন কম বেশি। যেমন দ্য গভর্নমেন্ট রেজড ইলেকট্রিসিটি প্রাইসেস সেভারাল টাইমস লাস্ট ইয়ার। তো এখানে এটা অ্যাক্টিভ ফর্মে আছে, আমরা এটাকে প্যাসিভ ফর্মে নিয়ে যাব। ইলেকট্রিসিটি প্রাইসেস ওয়ার রেজড several times last year। এখানে কিন্তু বাই দি গভর্নমেন্ট ওইটা লেখার দরকার নাই আমি মনে করি, কারণ ইলেকট্রিসিটি প্রাইস কে বাড়াতে পারবে? সরকার। আমি বা আপনি তো বাড়াতে পারবো না, তাই না? অতএব যে কথাটা না বললেই হয়ে যায় ওইটা কিন্তু না বললেই ভালো। প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে আসলাম, খুব সুন্দর প্যারাফ্রেজ হয়ে গেল, ঠিক আছে? দুইটা টেকনিক গেল, এখন আমরা বাকি টেকনিকগুলো দেখব, ঠিক আছে? রাইট। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অথবা তার উল্টাভাবেও হতে পারে, বিপরীতভাবেও হতে পারে, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। আচ্ছা, হি নেভার গট ম্যারিড। নেভার শব্দটার কারণে আমরা বুঝতে পারছি যে এটা নেগেটিভ ফর্মে আছে, তাহলে এটাকে আমরা অ্যাফার্মেটিভ করলেই কিন্তু আমাদের কার্য সিদ্ধি হবে, ঠিক আছে? যেমন হি নেভার গট ম্যারিড, এই কথাটাকে আমরা প্যারাফ্রেজ করে বলতে পারি বা লিখতে পারি হি রিমেইনড এ ব্যাচেলর। তারপরে কি আছে? সিনোনিমস, সমার্থক শব্দ ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজেই প্যারাফ্রেজ করতে পারি। তো সেজন্য বেশি বেশি করে সমার্থক শব্দ জানতে হবে। সমার্থক শব্দ কারা বেশি জানে? যাদের ভোকাবুলারি বড়। দ্য সিটি কর্পোরেশন হ্যাজ ফেলড হান্ড্রেডস অফ ট্রিজ। তো এখানে ফেলড শব্দটার একটা সিনোনিম বা সমার্থক শব্দ আমরা ব্যবহার করতে পারি, such as failed না লিখে আমরা কাট ডাউন লিখলাম, তারপরে বাকিটা যেভাবে আছে সেভাবে লিখে দিবেন, ঠিক আছে? দ্য সিটি কর্পোরেশন হ্যাজ কাট ডাউন হান্ড্রেডস অফ ট্রিজ, ঠিক আছে? হয়ে গেল আমাদের প্যারাফ্রেজ। পরবর্তীতে কি আছে? রিঅর্ডার সেন্টেন্স। একটা সেন্টেন্সকে জাস্ট অন্য কোনো কিছু না করে জাস্ট কিছু শব্দ এদিক সেদিক নাড়াচাড়া করেই কিন্তু প্যারাফ্রেজ করা যায়। যেমন এখানে দেখেন, দ্য এইম অফ সায়েন্স ইজ টু ইমপ্রুভ লাইভস। এটাকে আমরা এই যে এই অংশটা দেখেন, টু ইমপ্রুভ লাইভস, এই তিনটা শব্দের যে অংশটা, এটাকে আমরা যদি একদম শুরুতে বসিয়ে দিই তাহলে কিন্তু প্যারাফ্রেজ হয়ে যাবে। যেমন দেখেন, হলো তো? হয়েছে নাকি হয়নি দেখেন তো? টু ইমপ্রুভ লাইভস ইজ দি এইম অফ সায়েন্স।
Alright, next we have simple to complex, অথবা বিপরীতভাবেও হতে পারে। To err is human, মানুষ মাত্রই ভুল। এখানে নতুন করে আমরা একটা ক্লজ ঢুকিয়ে দিলাম, এই যে ইট ইজ, এটা একটা ক্লজ। আগে শুধুমাত্র একটাই ক্লজ ছিল, এখন দুইটা ক্লজ, এখানে একটা ক্লজ আর এখানে এদিকে আরেকটা ক্লজ। তো দুইটা ক্লজকে একসাথে জুড়ে দিলাম এবং এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। কমপ্লেক্স সেন্টেন্সে কমপক্ষে দুইটা ক্লজ থাকে, যেখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, এই হচ্ছে সেই সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে সিম্পল সেন্টেন্সটাকে এভাবে আমরা দুইটা ক্লজে যদি লিখি, দুইটা ক্লজের মাধ্যমে যদি লিখি এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ যদি আমরা জুড়ে দিই, মানে যেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে যায়, আমাদের প্যারাফ্রেজও হলো, আমাদের অর্থও ঠিক থাকলো। ঠিক আছে, তারপর এখানে আরেকটা উদাহরণ আছে, আই স এ ম্যান স্টর্মিং ইনটু দ্য হসপিটাল। আমি দেখলাম যে একজন মানুষ ঝড়ের গতিতে হাসপাতালের ভেতরে ঢুকে গেল। এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে আছে। হ্যাঁ, এখন এটাকে আমরা কিন্তু খুব সহজেই কমপ্লেক্স করে প্যারাফ্রেজ করতে পারি। যেমন দেখেন, খুব সহজ, আই স এ ম্যান while he was I saw a man while he was storming into the hospital. Subordinate clause. ঠিক আছে, what do we have next? Direct to indirect. Direct speech কে আমরা কিন্তু indirect speech narration যেটাকে বলে আর কি, সেটা করে কিন্তু আমরা প্যারাফ্রেজ করতে পারি। যেমন এখানে দেখেন, দ্য ম্যান স্যাড ডু নট টাচ দ্য স্টোন। ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্নর ভেতরে যেই অংশটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। এটাকে কিন্তু আমরা উদ্ধৃতি চিহ্ন সরিয়ে ফেলে আমরা কিন্তু ইনডিরেক্ট স্পিচে লিখতে পারি, তাহলে কিন্তু প্যারাফ্রেজ হয়ে যাবে। অর্থটা যেন ঠিক থাকে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। ঠিক আছে কিনা দেখেন তো, অর্থ ঠিক আছে, অর্থটা কি পাল্টে গেছে দেখেন তো। The man said do not touch the stone. The man said not to touch the stone. বাস আমাদের কাজ হয়ে গেল। অলরাইট, ফাইনালি কি আছে এখানে, connect and combine। আচ্ছা, এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে, corruption is a global problem, no country has succeeded in eradicating it। তাহলে এখানে কিন্তু একটা ফুল স্টপ আছে, ফুল স্টপটাকে আমরা সরিয়ে দিব আর দুইটা সেন্টেন্সকে আমরা কানেক্ট করব এবং কম্বাইন করব। ঠিক আছে, প্রবলেম, এরপরে কিন্তু ফুল স্টপ ছিল, ফুল স্টপ আমরা দিব না, এখন একটা কমা দিব, তারপরে উইচ লিখবো, উইচ। Corruption is a global problem, comma, which no country has succeeded in eradicating. তাহলে এই ছিল আমাদের 8 রকমের উপায় যেগুলোর মাধ্যমে আমরা ইংরেজি ভাষায় প্যারাফ্রেজ করতে পারি। ঠিক আছে, তো একটা কথা বলে রাখি, সবসময় মনে রাখবেন যে এই 8টা পদ্ধতি যে দেখালাম আমি, এই 8টার মধ্যে যে কোনো একটা যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু খুব বেশি সফল আপনি হবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে যেটা করতে হবে, এই 8টার মধ্যে 2 বা তার চেয়ে বেশি টেকনিক একই সাথে একই সেন্টেন্সে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই কিন্তু অনেক ভালো ফল পাবেন আপনারা। অলরাইট, থ্যাংক ইউ। এই ভিডিওটা দেখার মাধ্যমে যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।